ফাগুনের দিদি হলো বিদ্যা ব্যানার্জি। সত্যিটা জেনে গেল ঋতো। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ এসে মেয়েদের সাথে আবারও অসভ্যতামি করতে শুরু করে আর অঞ্জলিকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে, শোনো, এই কলেজে না শুধুমাত্র মেধা দিয়েই ভর্তি হওয়া যায় না, লাগে বাবার টাকার পাওয়ার। টাকা যদি না থাকে তো এই কলেজে ভর্তি হওয়া ইম্পসিবল একটা ব্যাপার। তখনই স্টুডেন্টরা বলে, প্রফেসর বিবি থাকলে সবটাই সম্ভব। প্রফেসর বিবি সমস্ত মিথ্যেকে সত্যিতে রূপান্তরিত করে আর যেখানে যেখানে অন্যায় ঘটে সেখানে সেখানে প্রতিবাদ করে প্রফেসর বিবি। প্রফেসর বিবির কাছে এত মার খেয়েও তোমার শিক্ষা হলো না, তাই না শ্রাবণ? তুমি আবারও এসেছো ঝামেলা করতে। কি লাভ পাও এত ঝামেলা করে? আমি তো এটাই বুঝে উঠতে পারি না। এরপর শ্রাবণ বলে, এই শোনো, তোমাদের ওই প্রফেসর বিবিকে বলে দিও সে আমার কিচ্ছু করে উঠতে পারবে না, সে আমার ক্ষমতা জানেই না। এর মধ্যেই শ্রাবণকে সবাই মিলে আটকানোর চেষ্টা করে শ্রাবণের বন্ধুরা আর বলে, শ্রাবণ ছেড়ে দে, চল আমরা বরং যাই। শ্রাবণ বলে, কেন কেন ছেড়ে দেবো কেন? এই মেয়েগুলো প্রফেসর বিবির ভয় দেখাবে আমাকে আর আমি এত সহজে ছেড়ে দেব? সেটা কখনোই হবে না, সেটা আমরা কখনোই হতে দেব না। এরপরে অঞ্জলি বলে, শোনো, তুমি না চাইলেও কিছু করে উঠতে পারবে না, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জেনে গেছি। তুমি কি করতে পারো আর কি পারো না। তোমার কোনো ট্যালেন্টই নেই, তুমি শুধুমাত্র এইসব বাজে জিনিস করেই এই কলেজে টিকে গেছো। প্রফেসর বিবি তোমাকে সেদিন ঠিক উচিত শিক্ষাই দিয়েছিল, সেটা একদম আমরা বুঝতে পেরে গেছি। প্রফেসর বিবির ভয় দেখালে শ্রাবণ আরও বেশি করে রেগে যায়। এরপরেই রাহুল বলে যে ছেলেটি ছিল সে তখন বলে, প্রফেসর বিবি এইবারে কেস খাওয়ার জন্য একদম রেডি থাকবেন, কারণ পরবর্তী টার্গেটটা হবেন আপনি নিজে। এর মধ্যেই দেখা যায় সিকিউরিটির কাছে চলে গেছে স্টুডেন্টরা, কারণ তারা স্যারের সাথে দেখা করতে চায়। কিন্তু সিকিউরিটি কোনোভাবেই স্যারদের সাথে দেখা করতে দেয় না আর বলে, এখন কোনোভাবেই তারা দেখা করতে পারবে না, তাই তোমরা এখন এখান থেকে যাও। এরপর সবাই মিলে যথারীতি চলে আসে ক্লাসে এসে সবাই আলোচনা করতে থাকে। আর তখনই সবাই মিলে বলে, অঞ্জলির যে ভর্তির টাকাটা সেটা কোথা থেকে আসলো? আমার মনে হয় সেটা কি প্রফেসর বিবি জানেন না? কিন্তু সেখানে একজন স্টুডেন্ট বলে, অবশ্যই জানে, রাজদীপ চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকেই কিন্তু টাকাটা এসেছে। আমার তো মনে হয় প্রফেসর বিবি সত্যিটা সবটাই জানে, কিন্তু এক্ষেত্রে সে চেপে গেছে। কিন্তু অনেক স্টুডেন্টই বলে প্রফেসর বিবি কখনোই এরকম অন্যায় করতে পারে না, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই ওরা বলে, না, কোনো ভুল হচ্ছে না, আমি বলছি প্রফেসর বিবি সবটা জানে। আমরা গিয়ে প্রফেসর বিবিকে ধরলেই সমস্ত সত্যিটা জানতে পেরে যাব। এরপরে প্রফেসর বিবিকে সবাই মিলে ধরেছে আর বলে, ম্যাডাম আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। তখনই প্রফেসর বিবি বলে, হ্যাঁ বলো না, কি কথা বলতে চাও? তখনই দেখা যায় অনুভব বললে যে ছেলেটি রয়েছে সে তখন বলে, ম্যাডাম আমরা জানতে পেরে গেছি যে অঞ্জলির ভর্তি হওয়ার সেই লাখখানেক টাকাটা কে দিয়েছে। তখনই প্রফেসর বিবি বলে, সে কি, তোমরা জানতে পেরে গেছো? তাহলে বলো কে সেই ব্যক্তিটা যার অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছিল। প্রফেসর বিদ্যা ব্যানার্জি বারবার করেই জানতে চায়, কিন্তু স্টুডেন্টরা কেউ কেউ বলে, ম্যাডাম আপনি এত যে অভিনয় জানেন সেটা তো আমরা জানতাম না। তখন বিদ্যা বলে, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাদের মুখ থেকেই আমি অপরাধীর নামটা জানতে পারবো? তোমরা কী সব বলছো আমাকে? যা বলছো ভেবে চিনতে বলো, এইভাবে এইসব কথা বলতে পারো না, কারণ আমার মনে হয় তাহলে তোমরা অন্যায় করছো। প্রফেসর বিদ্যা ব্যানার্জির যে স্টুডেন্টরা ছিল যারা বিবিকে খুব ভালোবাসে শ্রদ্ধা করে তারা বলে, তোদেরকে তো আগেই বলেছিলাম যে ম্যাডাম এসবের সম্পর্কে কিছুই জানেন না, তোরা তো দেখছি কোনো কথাই শুনতে চাইছিস না। কি ব্যাপার বলতো, এইভাবে মানুষকে কষ্ট দিয়ে তোরা কি লাভ পাস? আমি এটাই বুঝে উঠতে পারি না। এর মধ্যেই অনুভব বলে, আমরা দেখেছি রাজদীপ চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকেই লাখখানেক টাকাটা এসেছিল অঞ্জলির ভর্তির জন্য। আর এটা শোনার পরে প্রফেসর বিবি একেবারে চমকে যায় আর বলে, কি বলছো কি তোমরা? তখনই সবাই বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি, কোনো ভুল কিছু বলছি বলে তো মনে হয় না, যেটা বলেছি একদম ঠিক কথা। কিন্তু বিদ্যা বলে, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, তাই তোমরা যদি আমাকে এসব কথা জিজ্ঞেস করো আমি কোনো উত্তরই দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে ওনায় জিজ্ঞেস করতে হবে উনি আদৌ এই কাজটা করেছেন কি না। স্টুডেন্টরা তো
প্রফেসর বিদ্যাকে অনেক কথা বলে চলে যায়। এর মধ্যেই ফোন করে ঋতু আর বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, প্লিজ আপনি আমার ফোনটা কেটে দেবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাই। তখনই বিদ্যা বলে, আমার মতন মেয়েকে ভালোবাসেন? আমাদের যে কাউকে ভালোবাসার অধিকারটুকু নেই। আর আপনি শুনেছিলাম যে বিয়ে করতে চলেছেন খুব তাড়াতাড়ি, তো আপনি বিয়েটা করুন না। কেন বলুন তো এইভাবে আমার পিছনে পড়ে রয়েছেন? আমার পিছনে পড়ে থেকে কোনো লাভের লাভ হবে না, কারণ আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার বিয়ে যার সাথে ঠিক হয়ে রয়েছে, আপনি দয়া করে তাকেই বিয়েটা করে ফেলুন। এরপরেই ঋতু ভাবে, আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব প্রফেসর, আমি অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমি তোমাকেই ভালোবাসি। এদিকে কাশ্যপ ব্যানার্জির মেয়ের সাথেই তো মানে ফাগুনের সাথেই তো ঋতুর বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু কাশ্যপ ব্যানার্জি প্রথমে যেভাবে খারাপ ব্যবহার করেছিল তার জন্য এখন ঋতু আর কোনোভাবেই ফাগুনকে বিয়ে করতে চায় না। আর ঋতু তো ভালোবাসে প্রফেসর বিবিকে, তাই কোনোভাবেই সে বিয়েটা করতে চায় না। কিন্তু কাশ্যপ ব্যানার্জি অনুরোধ করে আর বলে, দেখো বিয়ের কার্ড বিলি করা হয়ে গেছে, সমস্ত গেস্টদেরকে নেমন্তন্ন হয়ে গেছে, কাজবাজ অনেক এগিয়ে গেছে, এখন এরকম বললে হবে না। কিন্তু ঋতু কোনোভাবেই চায় না বিয়েটা করতে। তারপরেই কাশ্যপ ব্যানার্জি ভাবে একজনাই বোঝাতে পারবে ওই ছেলেটিকে, সেটা হলো আমার বড় মেয়ে বিদ্যা। এরপর বিদ্যাকে বলে দেয়, আর বিদ্যা তখন ফোন করে ঋতুকে। আর ঠিক সেই মুহূর্তেই ঋতু তখন বলে, কে বলছেন? তখনই বিদ্যা বলে, কেন? আমি ফাগুনের দিদি বলছি। দেখুন, আপনি দয়া করে আমার বোনকে বিয়েটা করুন। আমার বোন খুব ভালো, খুব ভালো আমার বোন, ও কখনো কোনো মানুষকে ঠকায়নি আর ঠকাবেও না, ও আপনাকে ভালো রাখবে। আর এই গলাটা শোনার পরেই ঋতু বলে, কেন জানি না মনে হচ্ছে গলাটা আমার খুব চেনা, আমি তো এই গলাটাকে ভালোবাসি। তাহলে এই গলাটা কার? প্রফেসরের। কিন্তু কি বলল? ফাগুনের দিদি। আর ফাগুনের দিদি যে প্রফেসর বিবি, সেটাই কিন্তু জানতে পেরে যাচ্ছে ঋতু।